আচ্ছা, কাশফড়িংয়ে সিলোমের অন্তর্গঠন। হ্যাঁ, তাহলে প্রথম কথা, এখানে ব্রুনীয় অবস্থায় একটা সিলোম তৈরি হবে এবং আমাদের পরিণত প্রাণীতে সিলোমটা আলটিমেটলি ব্লাস্টোসিল নামক একটা গহ্বরে থাকবে। হ্যাঁ, এই যে ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্ট, মানে ভ্রূণে যেটা সিলোম থাকে এটা পরিণত অবস্থায়, তো আমরা যে গহ্বরটা ভিতরে দেখি এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। তো একসাথে এদেরকে আমরা মেক্সোসিল বলি, গহ্বর এবং সিলোমটাকে। এই মেক্সোসিলের ভিতরে মূলত হিমোসিল নামক একটা তরল পদার্থ থাকে। এটা আমাদের আর্থ্রোপোডার একটা বৈশিষ্ট্য। প্রত্যেক আর্থ্রোপোডাতে আমরা কি পাবো? হিমোসিল নামক তরল বৈশিষ্ট্যটা পাবো। ঠিক আছে? তো আমাদের এই হিমোসিল, এই যে তরল বৈশিষ্ট্য পদার্থটা থাকে, এটার অপর নাম হচ্ছে যে হিমোলিম্ফ। ওকে, নামটা মনে রাখতে হবে একটু। এখানে আমরা এটা পড়বো, এখানে তারপর একটু দেখি। এখানে মুখোপাঙ্গ পাচ্ছ, এখানে পৌষ্টিক তন্ত্রটা দেখাচ্ছে মূলত। এখানে ক্রপ আছে, এই যে এখানে আমাদের হেপাটিক শিকা আছে 3 জোড়া 6 জোড়া এখানে আছে। এরপরে মধ্যতন্ত্র, পিছনে গিয়ে আলটিমেটলি পায়ু। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা পুষ্টিক তন্ত্র, এগুলো আমরা আঁকবো যদিও। আর এর উপরে, পুষ্টিক তন্ত্রের উপরে খেয়াল করো, হৃৎপিণ্ড, এর লাল যেটা দেখতে পাচ্ছ লম্বা, এটা হচ্ছে যে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। এবং নিচে যেটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র তাদের। ঠিক আছে, এই যে নিচে স্নায়ুতন্ত্র দেখা যাচ্ছে। তাহলে আমরা একটু স্পেসিফিক অংশে ঢুকি, পৌষ্টিকতন্ত্রের মধ্যে ঢুকি। খেয়াল করো, পৌষ্টিকতন্ত্রের মধ্যে আমরা কয়টা অংশ পাবো? সচরাচর দুইটা, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। মানুষের ক্ষেত্রে আমরা যেভাবে পড়েছিলাম, পৌষ্টিক নালীকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করতে পারি। এটা হচ্ছে স্টোমোডিয়াম বা অগ্র পুষ্টিক নালী বলতে পারো, একটা হচ্ছে মেসেন্টেরন বা মধ্য পুষ্টিক নালী, প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পুষ্টি নালী বলতে পারো। ঠিক আছে, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম, এসএমপি দিয়ে মনে রাখতে পারো। স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়ামের অংশগুলো কি কি দেখো? মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড। হ্যাঁ, গিজার্ড পর্যন্ত তুমি পাবা, প্রথম 5টা। মেসেন্টেরনের মধ্যে আমরা হেপাটিক শিকা, তারপর আর কিছু অংশ পাবো। প্রোক্টোডিয়ামের অংশগুলো একদম লাস্টের অংশ, ইলিয়াম, কোলন, রেকটাম, পাইচিত্র। ঠিক আছে, লাস্টের 4টা অংশ। পুষ্টিক গ্রন্থ হচ্ছে লালা গ্রন্থি, মেসেন্টেরন অন্তঃআবরণ আর হেপাটিক সিকা। এই 3টা পুষ্টিক গ্রন্থি আমরা পাই। পুষ্টিক নালীটা দেখো, পুষ্টিক নালীটা তুমি এই চিত্রটা ভালো মতো করে দেখো, তাহলে সহজ লাগবে। প্রথম কথা, এদিকে তার মুখ আছে, মুখ, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুখ। মানে এটা তুমি যদি ক্রস সেকশন করো, গা শরীরটাকে একদম লম্বালম্বি কাটো, তাহলে এরকম একটা চিত্র তুমি দেখতে পাবে পুষ্টিক নালীর। এরপরে শুরুতেই যা খাবার যেদিকে ঢুকবে এটা হচ্ছে গ্রাস নালী। হ্যাঁ, গ্রাস নালী, আমাদের যেটা গলবিল আমরা বলি আর কি, আমাদের ক্ষেত্রে গলবিল। গ্রাস নালীটা দেখে এখানে চিকন ছিল, এই জায়গায় এসে একটু বড় হয়ে গেছে না, একটু মোটা হয়ে গেছে না, এই মোটা অংশটাকে আমরা বলি ক্রফ। কি বলি? ক্রফ। এরপর আমরা যদি মধ্যপুষ্টি নালীতে আসি, এখানে আমরা তোমার হেপাটিক শিকা পাবা। এই যে হেপাটিক শিকা আছে এখানে, হেপাটিক শিকা। হেপাটিক শিখার মধ্যে ঢুকানো একটা অংশ আছে দেখো, এই যে অংশটা কোনাকার, এই অংশটা কোনাকার, এটার নাম হচ্ছে গিজার্ড। ওকে, এই গিজার্ডের মধ্যে সে খাবারটা পেঁচায়, খাবারটা তোমার কিছুক্ষণ জমা রাখে ক্রপের মধ্যে। এরপর এখানে হেপাটিক শিকা তো দেখতে পাচ্ছ, মেসেন্টেরন। এরপরে মেসেন্টেরনের মধ্যে দেখো অনেকগুলো এরকম পেছনে পেছনে আছে, এগুলো হচ্ছে মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, ইলিয়াম, কোলন, লাস্টে গিয়ে রেকটাম, এখানে পাইছিদ্র লাস্টে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পুষ্টিক নালী। ওকে, তো শুরুতে আমরা স্টোমোডিয়াম, মেসেন্টার, প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়ামের মধ্যে কি পাবো? অগ্রপুষ্টিক নালী বা মেসেন্টার। স্টোমোডিয়াম, মুখছিদ্র থেকে গিজার্ড, এই যে মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে মুখছিদ্র পাবা, এখানে সিভিএভিএম নামক প্রকোষ্ঠে গুঁড়া অবস্থিত। জাস্ট এগুলো একবার রিডিং দিবা আর চিত্রটা দেখবা। মুখছিদ্র দিয়ে কী করে? খাবার সে নিবে, খাবার প্রবেশ করাবে গলবিল বা গ্রাসনালী। এটা গলবিল উন্মুক্ত এবং গ্রাসনালীতে প্রবেশ করে। গ্রাসনালী বা ইসোফেগাস। গলবিল এখানে যদিও দেখেন স্পেসিফিক নেই, মানে দুটার মাঝখানে ছোট্ট একটা অংশ চিন্তা করতে পারো।
খাদ্যবস্তু মুখে থেকে বহন করে ক্রপে নিয়ে যাবে, ক্রপে খাবার কিছুক্ষণ জমা থাকে, এটা একটু মনে রাখতে হবে। এই যে ক্রপে খাবারটা একটু সময়ের জন্য জমা থাকে, সংকোচন প্রসারণ হয়, খাবারটা কিছুটা চূর্ণ বিচূর্ণ হয়, এনজাইমের পরিপাকে সূত্রপাত ঘটে। গিজার্ড বা প্রোভেন্টিকুলাস, গিজার্ডের অপর নাম প্রোভেন্টিকুলাস। এখানে কি হয়, এখানে খাবারটা চূর্ণ হয় সংকোচন প্রসারণের কারণে। এছাড়াও এখানে যে চুলগুলো রয়েছে এগুলো ছাঁকনির মতো কাজ করে খাবারটার। এরপর আসো মধ্যপুষ্টিনালী। মধ্যপুষ্টিনালীতে পড়িও যেখানে বিভিন্ন স্পিংটার থাকে এবং 6 জোড়া, খুবই 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, 6 জোড়া হ্যাপাটিক শিখা থাকে। হ্যাপাটিক শিখা, হ্যাপাটিক শিখার অপর নাম গ্যাস্ট্রিক শিখা, যেটা আর্থ্রোপোডা বৈশিষ্ট্যের একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা শুধু আমরা আর্থ্রোপোডাতেই পাই, হ্যাপাটিক শিখা। ঠিক আছে, পড়ছি না, হ্যাপাটিক শিখা নামক রেচনাঙ্গ খাদ্যের পাওয়া যায় আর্থ্রোপোডাদের। এই যে 6 জোড়া বা 12টা বা 1 ডজন, ঠিক আছে, 12টা। এরপরে আমরা পিছনের দিকে মেসেন্টারের মধ্যে ভিলাই পাবো, মালপিজিয়ান নালিকা পাবো, যা মূলত রেচনাঙ্গ হিসেবে কাজ করে। মালপিজিয়ান বডি না, মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি থাকে মানুষের, ঠিক আছে। কাজ পড়বা, ভিলাইয়ে মূলত শোষণটা হয়। আর প্রুক্টোডিয়ামের মধ্যে একদম লাস্ট অংশ ইলিয়াম, কোলন, রেকটাম, পাইচিত্র। ইলিয়ামের মধ্যে তো তোমার হালকা শোষণ হবে, কোলনের মধ্যে পানি সহ শোষণ হবে, রেকটামের মধ্যে খাবারটা একটু জমা থাকবে, হ্যাঁ, পাইচিত্রের মধ্যে খাবারটা বেরিয়ে যাবে, অপ্রয়োজনীয় অংশটা। এটি পুষ্টিক গ্রন্থি কী কী পাবা? 3টা পুষ্টিক গ্রন্থি পাবা, লালা গ্রন্থি, মেসেন্টারের অন্তাবরণ এবং হ্যাপাটিক শিকা। লালা গ্রন্থি আমাদের 1 জোড়া পাবা, মানে 2টা, 1 জোড়া লালা গ্রন্থি থাকবে। এবং পড়তে হবে আমাদের এই গাসফড়িংয়ের প্রধান পুষ্টিক গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি। প্রধান পুষ্টিক গ্রন্থি কোনটা? লালা গ্রন্থি। এখান থেকে যে লালারস বা স্যালাইভা নিঃসৃত হয় এটা মূলত খাবার পরিপাকে সাহায্য করে। মেসেন্টারের অন্তঃআবরণ মানে মধ্যপুষ্টিনালী যেটা আছে ওইটার ইনার যে মেমব্রেন, এই ইনার মেমব্রেনটা আমাদের গ্রন্থি হিসেবে কাজ করতে পারে, ওইখান থেকে বিভিন্ন রস নিঃসৃত হয়। হ্যাপাটিক শিকা, টোটাল 6 জোড়া হ্যাপাটিক শিকা আছে, এগুলো থেকে বিভিন্ন রস নিঃসৃত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে। খাদ্য গ্রহণ শোষণ এগুলো একবার রিডিং দিবা কীভাবে হচ্ছে। খাদ্য, এই যে শাকাশী প্রাণী তারা খাদ্য গ্রহণ, এই যে চর্বণোপযোগী ম্যান্ডিবুলেট তারা, তোমার ওই যে মুখোপাঙ্গ থাকে তারা ছাবাইতে পারে খাদ্যগুলো, এটাই বলতেছে। পরিপাক কীভাবে সম্পন্ন হচ্ছে এগুলো একটু রিডিং দেবে। এগুলো আমরা যেভাবে আগে পড়ে আসছি, যে তোমার শর্করা জাতীয় খাবারকে পরিপাক করবে কি অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলোজ, তারপর অ্যামাইলোল্যাটিক এনজাইম যেগুলো আছে তোমার, এগুলো প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করবে, যেমন এই যে অ্যামাইলেজ, মল্টেস, ল্যাকটেস, ইনভার্টেস, প্রোটিওলাইটিক, এগুলা এই আর কি। এগুলো একটা রিডিং দিবা। আর গ্লুকোজ হিসেবে হ্যাপাটিক সিকাতে পরিশোষিত হয়, শেষ। এগুলা মূলত আমাদের এমসিকিউর জন্য বেশি আসে, সিকিউতে পুষ্টিতন্ত্র ততটা আসে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র ভালো মতো দেখো। তাহলে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমরা একটু কিছু বেসিক পড়াশোনা করতে পারি। তো আমরা রক্ত সংবহনতন্ত্র 2 প্রকার হইতে পারে, একটা হচ্ছে যে মুক্ত রক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। মুক্ত রক্ত সংবহন মানে কি, এখানে আমাদের কোনো স্পেসিফিক নালিকার মধ্যে রক্তটা সীমাবদ্ধ থাকবে না, একটা তোমার ব্লাড ভেসেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো যেমনটা আমরা আর্থ্রোপোডাতে দেখতেছি মুক্ত, হ্যাঁ, আর্থ্রোপোডা বা মলাস্কাতে আমরা কি দেখি? মুক্ত রক্ত সংবহন দেখি, কারণ এখানে হিমোসিল আছে। ওই হিমোসিল নামক যে গহ্বর আছে, ওই হিমোসিলের মধ্যে হিমোলিম্ব হিসেবে পদার্থগুলো থাকে, এই জন্য এটা মুক্ত রক্ত সংবহন। বুঝে গেছে? মুক্ত মানে হলো ওপেন, মানে এখানে কোনো নালিকা থাকবে না, আলটিমেটলি ব্লাড ভেসেল থাকবে না, স্পেসিফিক ব্লাড ভেসেলের মধ্যে রক্তটা সীমাবদ্ধ থাকবে না। আর বদ্ধ মানে আমাদের ক্ষেত্রে যেমনটা হয়, আমাদের প্রত্যেকটা আমাদের রক্তগুলা তো হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা, এই 3টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। কোনো একটা বড় ক্যাভিটির মধ্যে আমাদের রক্ত থাকে না কিন্তু, ঠিক আছে? আমাদের রক্ত থাকে কোথায়? এই ব্লাড ভেসেলের মধ্যে। বদ্ধ রক্ত সংবহন কোথায় পাই? অ্যানালিডা কর্ডাটা, এই যে এখানে অ্যানালিডার কথা বলছে, আর কর্ডাটা, এই যে অ্যানালিডা কর্ডাটা পর্বের মধ্যে আমরা বদ্ধ রক্ত সংবহন দেখতে পাই। এটা একটু পড়বা, পার্থক্য ছকটা পড়ে নিবা ফর সিকিউ। এটা সিকিউর জন্য ইনফিনিটি স্টার, পুরো টপিকটাই রক্ত সংবহনের পুরো টপিকটাই সিকিউর জন্য ইনফিনিটি স্টার। তাহলে মুক্ত সংবন্ধনের মধ্যে এগুলা পাবা। আর এখানে রক্তটা মুক্ত সংবন্ধনের মধ্যে হৃদযন্ত্রের মধ্যে সাইনাস অবস্থান করে, এই যে সাইনাসে পাবা, ঠিক আছে? আর বদ্ধ রক্ত সংবন্ধে সাইনাস থাকবে না কিন্তু, এখানে এই যে সাইনাস অবস্থান করে, এখানে সাইনাস পাবা না, কৈশিক জালিকা পাবা। আর এখানে দেহ গহ্বরে প্রবেশ করে, দেহ গহ্বরে প্রবেশ করে না, আর্থ্রোপোডা মোলাস্কা, এখানে এনলে কর্ডাটা। আমরা যদি গাসফড়িং রক্ত সংবহনে যাই, এটা হচ্ছে স্পেসিফিকলি তোমার
মুক্ত রক্ত সংবাম বা ওপেন সার্কুলেটরি সিস্টেম। তো এখানে তিনটা বিষয় কাজ করবে। আমাদের সাইনাস থাকবে এখানে, এরপরে কাশ্মীর রক্ত সংবামের প্রধান তিনটা অংশে কী কী, হিমোসিল পাবো, হিমোসিল, হ্যাঁ হিমোসিল। হিমোসিলের মধ্যে আমাদের হিমোলিম নামক তরল পদার্থ, যেটা মূলত আমরা রক্ত হিসেবে চিন্তা ভাবনা করবো আর কি, রক্তের মতো, হ্যাঁ লসিকা বলা হয় এটাকে অনেক সময়, লিম্ফ, লসিকা। হৃদযন্ত্র মানে হার্টও থাকবে তাদের একটা, হ্যাঁ হার্টটা হচ্ছে বা হৃৎপিণ্ডটা হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। আসলে হিমোসিলের মধ্যে কি কি আছে না আছে, হিমোসিল কোথায় থাকবে, হিমো গহ্বর, আমাদের হিমোসিল হচ্ছে তোমার গহ্বরটা, হ্যাঁ এটা তার আহামরি কিছু না, হিমোসিল হচ্ছে গহ্বর, এখানে রক্তপূর্ণ থাকে, মানে হলো আমাদের হিমোলিম পরিপূর্ণ থাকবে। এখানে তিনটা স্তর থাকবে, এটা আমরা যখন আঁকবো তখন দেখব। হিমোলিম্ফের মধ্যে টোটাল তিনটা স্তর পাবা হিমোসিলের মধ্যে। এই যে এটা একটা গহ্বর, তো গহ্বরের মধ্যে এটা কিন্তু বোঝার বিষয়, এটা না বুঝলে তুমি ইয়াটা বুঝবা না, এই যে ইয়াটা বুঝবা না, এই হিমোসিলের গহ্বরটা না বুঝলে। এখানে টোটাল দুইটা পর্দা থাকবে। পর্দা কয়টা? দুইটা। সাইনাস কয়টা? তিনটা। তাহলে দুইটা সাইনাসের মাধ্যমে এরকম তিনটা পর্দাতে ভাগ করা থাকবে। আমি জাস্ট এমনি এঁকে দেখাচ্ছি। এই যে এরকম দুইটা পর্দা থাকবে, এই যে এরকম দুইটা পর্দা থাকবে। দুইটা পর্দা এখন তিনটা, একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা সাইনাসে ভাগ করছে না, তিনটা সেগমেন্টে ভাগ করছে না, এগুলো হচ্ছে কি একটা সাইনাস। বলতেছে পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরে অবস্থিত পেরিকার্ডিয়াল সাইনাস। এটা যেহেতু তুমি যদি পৃষ্ঠীয় পর্দা হিসাব করো মাঝখানেরটাকে, এটার নাম কি দিবা? পৃষ্ঠীয় পর্দা। তাহলে এটার নাম কি? পেরিকার্ডিয়াল সাইনাস। এই পেরিকার্ডিয়াল সাইনাসের ঠিক নিচে পেরিভিসারাল সাইনাস, মাঝখানেরটা। এবং এই যে এই পর্দাটার নাম হচ্ছে যে তোমার অঙ্কীয় পর্দা, ঠিক আছে। তাহলে উপরেরটা হচ্ছে যে পৃষ্ঠীয় পর্দা আর নিচেরটা হচ্ছে যে কি? অঙ্কীয় পর্দা। অঙ্কীয় পর্দার ঠিক নিচে অবস্থিত পেরিনিউরাল সাইনাস। বুঝছো কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো তো? বুঝছো নাহিমা? সৌরভ বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, কি বলতেছিলাম, আমাদের এখানে দুইটা পর্দা থাকবে, তিনটা সাইনাস তৈরি হবে। উপরের পর্দাটার নাম কি? পৃষ্ঠীয়, উপরে পৃষ্ঠীয়, এভাবে করে মনে রাখো, হ্যাঁ মানে আমাদের উল্টা আর কি। আমাদের ক্ষেত্রে পিঠের দিকে থাকবে তোমার স্নায়ুতন্ত্র, বাট এইখানে দেখো পিঠের দিকে থাকতেছে তোমার স্যার রক্ত সংবহন তন্ত্র, মানে হার্ট, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখো আমাদের এটার নাম কি? পৃষ্ঠীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দার উপরে কি পাবা? পেরিকার্ডিয়াল সাইনাস। মাঝখানে পাবা পেরিভিসারাল সাইনাস। কিসের মাঝখানে? যে পৃষ্ঠীয় পর্দা অঙ্কীয় পর্দার মাঝখানে। আর নিচেরটার নাম হচ্ছে অঙ্কীয় পর্দা। অঙ্কীয় পর্দার নিচে পাবা কি? পেরিনিউরাল সাইনাস। কথা ক্লিয়ার? এখানে কথাবার্তাগুলো বলা আছে, তিনটা সাইনাসের কথা বলা আছে, পেরিকার্ডিয়াল, পেরিভিসারাল, পেরিনিউরাল। এবার আসে হিমোলিম নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। হিমোলিম মানে কি? হিমোলিম মানে হচ্ছে গাছপনিকের রক্ত বলতে পারি আমরা। গাছপনির রক্তে হিমোসিল নামক গহ্বরে লসিকার সাথে মিশ্রিত অবস্থা থাকে, একে হিমোলিম বলা হয়। পিএসটা পড়বা 6 থেকে 7। আম্লিক থাকে। আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.06, মানুষের মতোই। হিমোলিম দুইটা উপাদান গঠিত। এখানে হিমোলিম রস পাবা, হিমোসাইট পাবা। তাহলে হিমোলিম রসের মধ্যে প্লাজমা আছে। প্লাজমার মধ্যে কী কী পাবা? এই যে আয়ন পাবা, পানি পাবা 70 ভাগ, অ্যামিনো অ্যাসিড পাবা, ট্রাইহালোজ দ্রবীয় গ্লুকোজ পাবা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম পাবা, জৈব অম্ল, এস্টার, ফসফেট ইত্যাদি, ইউরিক অ্যাসিড পাবা। আর হিমোসাইটের মধ্যে কী পাবা? বিভিন্ন রক্তকণিকা পাবা। রক্তকণিকার মধ্যে কী কী আছে? আমাদের যে বিশেষ করে শ্বেত রক্তকণিকা পাবা, এই যে এখানে আছে, যদিও প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট, এরপরে ট্রানজিশনাল হিমোসাইট, এরপরে বড় হিমোসাইট, হ্যাঁ এগুলো একবার রিডিং দেবে, অতটা গুরুত্বপূর্ণ না। হিমোসাইটের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 15,000 থেকে 60,000 প্রতি ঘন কিউবিক মিলিমিটারে, ওকে। এরপরে এখানের কাজ কি? মূলত যে আমাদের মানুষের ক্ষেত্রে যে কাজগুলো করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, রোগ জীবাণু তারা ধ্বংস করে, মাইটোসিস প্রক্রিয়া, কোষগুলোর বংশবৃদ্ধি হয়, হ্যাঁ। রক্তের কাজ কি? গাছপনিকের রক্তের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, খাদ্য, সার, রেশন দ্রব্য ইত্যাদি পরিবহন করা, মানে প্রত্যেকটা কোষে পৌঁছায় দেওয়া, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে বাহিত হওয়া, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট রক্ত সঞ্চিত করা, হ্যাঁ। এই আমাদের মানুষের যা যা কাজ করে এগুলো অলমোস্ট একই। রক্তের ডানা সঞ্চালন, কুলস মোচনে সাহায্য করা, তঞ্চন ও ক্ষত নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করা, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী টপিক হচ্ছে হৃৎপিণ্ড। এখানে দেখো একটু আবার দেওয়া আছে চিত্রটা, এটা হচ্ছে মস্তক, মাথা, এটা হচ্ছে যে তোমার একদম এটা মাঝখানে নীল, তোমার এই যে হলুদ যেটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে পুরাটা হৃদযন্ত্রের ইয়া দেখাচ্ছে। এটা হচ্ছে সম্মুখী অ্যাওয়াটা, হ্যাঁ সম্মুখী অ্যাওয়াটা মানে অ্যাওয়াটার সামনেটা। এগুলো হচ্ছে একটা প্রকোষ্ঠ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই 7টা প্রকোষ্ঠ নিয়ে পুরোটার নাম কি? হৃৎপিণ্ড, ঠিক আছে। আর এখানে দেখো
আমাদের এই যে এখানে অস্ট্রিয়া দেখাচ্ছে, অস্ট্রিয়াটা মূলত এরকম। আমি যদি একটু ভালো মতো আঁকি, এই প্রত্যেকটা বিষয় আমি জাস্ট একটা দুইটা আঁকতেছি, খেয়াল করো। এটা আঁকবা এরকম মূলত, এরকম তো। এরপরে হচ্ছে উম, এটা এরকম হয়ে যাবে। আবার এখানে এরকম আরেকটা ফর্ম করবে, এই যে এরকম সেম এরকম লম্বা হয়ে যাবে, এই যে এরকম লম্বা হয়ে যাবে এখানে। হুম, এই যে দেখো, এইখানে খেয়াল করো তো একটু, এই জায়গাটাতে এখানে একটু ছিদ্র দেখতে পাচ্ছ না? এই যে এই জায়গাটাতে একটু ছিদ্র দেখতে পাচ্ছ? এই যে এখানে ছিদ্রটা ব্লক করেও দিতে পারো, আবার খোলাও রাখতে পারো, তাই না? এখন যেরকম ভাবে আমি আঁকলাম আর কি, হ্যাঁ। এখানে একটা মাঝখানে গ্যাপ আছে না? ওই যে মাঝখানে, এইটা বুঝতে হবে, এটা না বুঝলে তুমি সার্কুলেশনটা বুঝবে না। এই যে মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ না? মাঝখানে গ্যাপ, এই যে গ্যাপটা, এইটা। এখন এটার নাম হচ্ছে অস্টিয়া। এই যে এই ছিদ্রটার নাম কি? অস্টিয়া। তুমি যদি এটা ফুলায় দাও, এই যে এখানে কিছু মাসেল আছে, এই যে এগুলোর নাম হচ্ছে অ্যালারি পেশি বা অ্যালারি মাসেল। অ্যালারি মাসেল যদি প্রসারিত করে দাও, এই অস্ট্রিয়াটা বন্ধ হয়ে যাবে চাপে। আর অ্যালারি মাসেলটা যদি সংকুচিত করে দাও, অস্ট্রিয়াটা এরকম খুলে যাবে। মানে এখন খোলা আছে, এই যে এখন বন্ধ আছে। ওকে, এখন বন্ধ আর এখন খোলা। আমি একটু আগে যেটা আঁকলাম এটা খোলা ছিল। ওকে, এখানে মূলত এটা ডট ডট দিয়ে দেখাইছে এরকম, এটা মূলত এরকম হবে। ওকে, আর একটু মনে হয় ভালো চিত্র আছে, এটা এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো। এই যে এখন অস্ট্রিয়াটা খোলা, অস্ট্রিয়াটা খোলা। আর এখানে অস্ট্রিয়াটা দেখো বন্ধ, এখানে অস্ট্রিয়াটা বন্ধ হয়ে গেছে, বুঝছো? তাহলে আসলে আমরা হৃদযন্ত্রের মধ্যে যাই এবার। হৃদযন্ত্রের মধ্যে কি আছে? হৃদযন্ত্রের পরে রক্ত সংবহন তন্ত্রটা আছে ওদের। প্রথম কথা, গাসপুরিংয়ের হৃদযন্ত্র হচ্ছে নলাকার 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ দেখলাম? গণে দেখাইলাম, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রকোষ্ঠগুলো ফানেল আকার, এই যে ফানেলের মতন অনেকটা, এরকম ফানেলের মতো। এদিকে চিকন, এদিকে বড়, লম্বা লম্বি থাকে। পশ্চাৎ বা চড়া সম্পর্ক ক্রমশ সরু সংযোগ, এবং প্রতিটা প্রকোষ্ঠ এক অগ্রবর্তী প্রকোষ্ঠের চড়ার সাথে যুক্ত থাকে, এই যে একটার সাথে একটা যুক্ত থাকে। এবং সংযুক্ত স্থানে কি থাকে? অস্টিয়া নামক ছিদ্র থাকে, এই যে অস্টিয়া নামক ছিদ্র থাকে একটা। এইসব ছিদ্র দিয়ে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করে। এই যে প্রয়োজনে এখান থেকে এদিকে রক্তটা প্রবেশ করবে, এই যে এদিক থেকে এদিকে রক্তটা প্রবেশ করবে। এইসব ছিদ্র দিয়ে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে প্রবেশ করে। প্রতিটি প্রকোষ্ঠের সরু শীর্ষে একটা ছিদ্র থাকে। হৃদযন্ত্রের সকল প্রকোষ্ঠের ছিদ্রসমূহ অন্তর্বর্তী কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকায় রক্ত একমুখী নিশ্চিত করে। এখানে আমাদের রক্তটা একমুখী যায়, কারণ এখানে কিছু কপাটিকার মতো ইয়া থাকে, এই যে এখানে, এখানে দেখাচ্ছে, এই যে এটা চিন্তা করতে পারো, এইদিকে আর কি, এইদিকে মানে জাস্ট এদিক থেকে এদিকে যাবে। কারণ যদি ধরো যে এইখানে এটা না থাকতো, তাহলে রক্তটা ব্যাকফ্লো করার চান্স থাকতো না। তো এখানে ছিদ্রটা এখন বন্ধ হয়ে গেছে না, তার মানে রক্তটা জাস্ট এদিক থেকে এদিকে যেতে পারবে। বুঝতে পারছো? এরপরে এখানে সম্মুখে অ্যাওয়ার্ডটা থাকে। সম্মুখে অ্যাওয়ার্ডটা তো দেখলে একটু আগে, একদম লম্বা যেটা থাকে, এই যে এটার নাম হচ্ছে সম্মুখে অ্যাওয়ার্ড, লম্বা যেটা থাকে। আর এর পিছনে যেটা লম্বা থাকে এটা হচ্ছে পশ্চাৎ অ্যাওয়ার্ডটা। তাহলে সম্মুখে অ্যাওয়ার্ডটা আছে, পশ্চাৎ অ্যাওয়ার্ডটা আছে। সম্মুখে অ্যাওয়ার্ডটা আর পিছনে পশ্চাৎ অ্যাওয়ার্ডটা। টার্গান এবং অঙ্কিত হলে দুই পাশে অ্যালারি পেশি থাকে। এই যে অ্যালারি পেশি দেখো, এখানে অ্যালারি পেশি দেখতেছো না? কোন আকার সুন্দর মতো পিরামিডের মতো দেওয়া আছে, এগুলো সব অ্যালারি পেশি। এই অ্যালারি পেশি সংকোচন প্রসারণের কারণে মূলত হৃৎপিণ্ডের সংকোচন প্রসারিত হবে এবং রক্তগুলো হৃৎপিণ্ডে ঢুকে যাবে। কথা বুঝছো? অ্যালারি পেশিগুলো মূলত এখানে স্টিমুলেশন দিবে। তাহলে অ্যালারি পেশি আছে। অ্যালারি পেশিগুলা পেরিকার্ডিয়াল সাইনাসের প্রাচীরের সাথে যুক্ত থাকে এবং থাকে গাসপারিংয়ের 6 জোড়া অ্যালারি পেশি রয়েছে। কয় জোড়া? 6 জোড়া। ওকে, তাহলে 7টা কিন্তু আমাদের হৃৎপিণ্ড আছে, 6 জোড়া অ্যালারি পেশি আছে। এদের সংকোচন প্রসারণ রক্ত সংবাদতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাই পাওয়া যায় এদের সংকোচন প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা করে। এখানে কোনো পেশি টিস্যু বা পেসমেকার থাকে না। আমাদের মানুষের যেমন আমরা হৃদযন্ত্র, হৃৎপেশি টিস্যু, পেসমেকার পেয়েছিলাম, এখানে কিন্তু এরকম কিছু নাই। অ্যালারি পেশিগুলো মূলত সংকোচন প্রসারণের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করবে।
তো এই জন্য এটাকে আমরা তৈরি এই যে হৃদবিভাবটা তোমার হৃদপ্রাচীরে তৈরি না হয়ে হৃদযন্ত্রের কাছাকাছি অবস্থিত কোনো গ্যাংলিয়ন বা স্নায়ুতন্ত্রের দ্বারা তৈরি হয়। এই যেখানে আশেপাশে তোমার হৃদপ্রাচীরে তৈরি হচ্ছে না আমাদের এখানে, এই জন্য এটাকে আমরা বলি নিউরোজেনিক হার্ট। ওকে, সকল প্রত্যঙ্গের এই ধরনের হৃদযন্ত্র থাকে। যেহেতু এটা আমাদের স্পেসিফিকলি হৃদপিণ্ডে তৈরি হচ্ছে না, হৃদপিণ্ডের বাইরে এরকম কিছু পেশির মাধ্যমে এখানে বাইরে তৈরি হচ্ছে আমাদের স্টিমুলেশনটা, এই জন্য এটার নাম কি নিউরোজেনিক হার্ট। ঠিক আছে, তো এই জন্য আমরা হৃদপেশি না থাকায়, তাহলে এখানে কোনো হৃদপেশিও নাই, যেহেতু হৃদপিণ্ডের জন্য কোনো স্পেসিফিক মাসেল নাই, সুতরাং হৃদপেশি নাই। হৃদযন্ত্রের গঠন রক্তনালীর মতো হয়, মানে হৃদযন্ত্রটা অনেকটা রক্তনালীর মতো হয়ে গেছে না, আমাদের মানুষের রক্তনালীর মতো হয়ে গেছে না, এই জন্য স্পেসিফিকলি এটাকে আমরা হৃদপিণ্ডও বলতে চাই না। বুঝতো, এটাকে আমরা কি বলতে চাই না, হৃদপিণ্ডও বলতে চাই না, আমরা তার নাম দিয়েছি হৃদযন্ত্র। ওকে, আচ্ছা, এরপরে এখানে আমরা রক্ত সংবহন প্রক্রিয়াটা এবার পড়ি একটু। ঠিক আছে, খেয়াল করো, আমি এখান থেকে চিত্র থেকে বোঝাই, তোমরা সুন্দর মতো করে বুঝে ফেলো, এরপরে বইয়ের লাইনগুলো পড়িও। প্রথম কথা, আমি দুইটা লাইন বাক করেছিলাম, এই যে এই লাইনটার নাম কি বললাম, এই লাইনটার নাম হচ্ছে আমাদের পৃষ্ঠীয় পর্দা। ওকে, এই লাইনটার নাম কি, অঙ্কীয় পর্দা। ওকে, ডট ডট দিয়ে দেওয়া আছে এখানে, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দার উপরে কোন ইয়া, এটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, বা আমাদের যেটা উপরে পেরিকার্ডিয়াল সাইনাস, এটার নাম কি, মাঝখানেরটা দুই পর্দার মাঝখানে পেরিভিসারাল সাইনাস, একদম নিচে মনে রাখবা পেরিনিউরাল সাইনাস। কথা ক্লিয়ার? এরপরে আমাদের শুরুতে খেয়াল করো, রক্তটা তো এখানে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে আছে, আমার হৃৎপিণ্ড থাকবে পেরিকার্ডিয়াল সাইনাসে, মানে একদম উপরে, তাহলে আমাদের রক্তটা পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে আছে, হিমোসিলের মধ্যে আছে, এই যে এখানের মধ্যে আছে, এই যে এখানের মধ্যে আছে। যখন হৃদযন্ত্র প্রসারিত হবে, এই যে এটা যখন প্রসারিত হবে, তখন রক্তটা এইখানে ঢুকে যাবে, এই যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যাবে। দেখো, হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যাবে, কথা বুঝছো? তাহলে রক্তটা আগে সাইনাসের মধ্যে আছে, হৃদযন্ত্রের প্রসারণ হইল, হৃদযন্ত্রের মধ্যে ঢুকে গেল রক্তটা এবার। ওকে, হৃদযন্ত্রের মধ্যে ঢুকলো, এরপর আবার হৃদযন্ত্র সংকুচন হবে, এই হৃদযন্ত্র যখন সংকুচন হবে, রক্তটা সামনের দিকে চলে আসবে না, এই যে দেখো এখানে রক্তটা ঢুকছে, তো ঢুকে এটা এভাবে করে ফ্লো হইতে থাকলো, যখন আবার হৃৎপিণ্ড সংকুচিত করে ফেললো, রক্তটা আবার এখানে চলে যাবে, তোমার সামনে চলে যাবে, সম্মুখে আবারটা বড়, সম্মুখে আবারটাতে চলে গেল, সম্মুখে আবারটা গিয়ে মস্তিষ্কের সাইনাসে, এই যে এই দিক থেকে দেখো ডিরেক্ট সম্মুখে আবারটাতে গেল, দেন ডিরেক্ট মাথার সাইনাসে চলে গেল, মাথা থেকে চলে গেল, মস্তিষ্কের সাইনাস গেল, দেন এই মস্তিষ্কের সাইনাস থেকে দেখো পেরিনিউরাল সাইনাস, এই যেখান থেকে পেরিনিউরাল সাইনাস এই দিকে চলে আসলো, পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস থেকে দেখো এখানে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে রক্তটা এদিকেও যাইতে পারবে, এখান থেকে এদিকেও যাইতে পারবে, যখন এখানে প্রেশার তৈরি হবে, এই পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসারাল সাইনাসে যাবে, পেরিভিসারাল সাইনাস থেকে এখান থেকে আবার এখানে একটা তীরচিহ্ন আছে ডাবল, এই পেরিভিসারাল সাইনাস থেকে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাবে, আবার পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাবে, আবার এইভাবে রক্তটা পাম্প হইতে থাকবে। কথা বুঝছো? তাহলে আবারও বলি, শুরুতে আমাদের রক্তটা কোথায় আছে, এই যেখানে আছে, এটার নাম কি, পেরিকার্ডিয়াল সাইনাস, এই যে সাইনাস এখানে মাঝখানে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ড যখন প্রসারণ করবে, রক্তটা এখানে ভিতরে ঢুকে যাবে, এই যে ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর হৃদযন্ত্রের মধ্যে এভাবে ফ্লো হইতে থাকবে, যখন হৃদযন্ত্রটা সংকুচন হবে, আবার সংকুচন হলে তোমার সম্মুখে আবারটাতে চলে আসবে রক্তটা, তাহলে এখান থেকে এখানে ঢুকলো, এখান থেকে এখানে গেল, দেন সম্মুখে আবারটাতে আসলো, সম্মুখে আবার থেকে মস্তিষ্কের সাইনাসে গেল, সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাস আসলো, পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসারাল সাইনাসে গেল, পেরিভিসারাল সাইনাস আবার পেরিকার্ডিয়াল সাইনাসে গেল, এভাবে আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এভাবে চলতেই থাকবে। বুঝছো কিনা বলো সার্কুলেশনটা, না হিমা বুঝে গেছে? জি। সৌরভ, বুঝছো কিনা? জি বুঝে গেছে স্যার। আমি মুখে এখন যা বললাম, তোমরা যদি এটা বুঝতে পারো, তোমাদের কাজ হলো মুখস্থ করা না, তোমাদের কাজ হলো এই চিত্রটা আঁকবা, আমি মুখে যা বলছি সুন্দরভাবে নিজেরাও সেটা এভাবে পড়তে থাকবা, তাইলে সহজে পড়া হবে। আর যদি তুমি এখান থেকে বইয়ের লাইন বাই লাইন মুখস্থ করতে যাও এই 8টা পয়েন্ট, তাইলে মনে থাকবে না, ভালো মনে থাকবে না, ভুলে যাবা। বাট তুমি যদি এই চিত্রটা কয়বার আঁকা হচ্ছে, এই যে জাস্ট এরকম আঁকবা, দুইটা পর্দার নাম দিয়ে দিবা, তিনটা সাইনাস হয়ে গেল, এরকম ফানেল আকার একটা হৃৎপিণ্ড আঁকিয়ে দিবা, তাহলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, সম্মুখে আবারটা আসবে, এখান থেকে নিউরাল সাইনাসে, পেরিভিসারাল সাইনাসে, আবার পেরিকার্ডিয়াল সাইনাসে, শেষ, 2-3 মিনিট আঁকা হয়ে যাবে, শেষ। এটাই হচ্ছে আমাদের রক্ত সংবহন। আর এগুলো তুমি নিজে থেকে লিখতে পারবে, যে অ্যালারি পেশি যখন সংকুচিত করবে, তখন আমাদের অস্ট্রিয়া হৃদপিণ্ডে প্রবেশ করবে, আবার
আমাদের মস্তিষ্কের সাইনাসে যাবে, সাইনাস থেকে তোমার কোথায় যাবে, এই যে পেরিনিউরাল সাইনাসে যাবে, এখান থেকে অ্যান্টেনায় প্রবেশ করে পেরিনিউরাল সাইনাস, মানে এখানে একটু তোমার ওই যে বিস্তারিত করে বলতেছে আর কি। মস্তক থেকে অ্যান্টেনায় যাবে, পেরিনিউরাল সাইনাসে যাবে, পেরিনিউরাল সাইনাস থেকে আবার পেরিভিসালে যাবে, পেরিভিসাল থেকে আবার আমাদের পেরিকার্ডিয়ালে যাবে, পেরিকার্ডিয়াল থেকে আবার সংকোচনের ফলে তোমার হৃদযন্ত্রে প্রবেশ করবে, এটাই। ঠিক আছে, এবং 30 থেকে 60 মিনিট সময় লাগে একবার রক্ত সংবহন পুরো বডিতে যেতে। হিমোসিল এবং সিলোমের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, সুন্দর মতো করে পড়বা। সিলোম এবং হিমোসিলের পার্থক্যের ছকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। সিলোম হিমোসিলের পার্থক্য ইনফিনিটি স্টার। এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রক্ত সংবহন। হৃৎপিণ্ড মানুষের এবং গাছপানিকে রক্ত সংবহনটা ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার। পরীক্ষায় এটা অনেক আসে, পরীক্ষায় গ নাম্বারে যদি এটা দেয়, ঘ নাম্বারে বলে মানুষের রক্ত সংবহন এবং গাছপানির রক্ত সংবহনের পার্থক্যের বর্ণনা দাও। ঠিক আছে, তখন এই ছকটা ভালো মতো করে, মানে ছক মিস দেওয়া যাবে না কোনো জায়গায়। আচ্ছা, এরপরে আমাদের শ্বসন আছে, শ্বসনটা আমি আজকে পড়াবো না, শ্বসনটা আজকে পড়াবো আগামীকাল। মূলত আমাদের ম্যাক্সিমাম টপিক শেষ হবে, হ্যাঁ, আর 2টা ক্লাস লাগবে, হয়তো 2টা ক্লাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। আগামীকাল আমি শ্বসনতন্ত্রটা পড়াবো, রেচনতন্ত্রটা পড়াবো। এর পরের দিন দর্শন কৌশল দিয়ে পর্দাটা শেষ হয়ে যাবে। কথা বুঝছো? মানে পরের দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা পড়বো, আগামীকালও আমরা রচনতন্ত্র শাসনতন্ত্র পড়ে সিস্টেমের মধ্যে থাকবে, পরের দিন পর্দাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বোঝা গেছে কিনা সব কিছু? কোনো জায়গায় কোনো সমস্যা আছে?